আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন, একজন বিবাহিত মহিলা, যিনি তার সংসার নিয়ে সুখে আছেন, তার স্বামী আছে, সন্তান আছে, পরিবার আছে, তিনি কেন হঠাৎ করে আবেগের কাছে হেরে যান? কেন একটা নির্দিষ্ট সময়ে তিনি এতটাই ভঙ্গুর হয়ে পড়েন যে একটু সহানুভূতি, একটু মনোযোগ, একটু ভালো কথা তাকে সম্পূর্ণ ভেঙে ফেলে? বা উল্টো দিক থেকে বললে, তাকে এতটাই আকৃষ্ট করে ফেলে যে তিনি নিজেই বুঝতে পারেন না কখন তিনি একটা সীমানা পেরিয়ে গেছেন? ভাবছেন আমি হয়তো কোনো অনৈতিক কথা বলতে যাচ্ছি? না, মোটেও না। আজকের ভিডিওটা কোনো গসিপ না, কোনো সস্তা টিপস না। আজকের ভিডিওটা হলো একটা গভীর মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এমন 5টি মুহূর্তের কথা, যখন একজন বিবাহিত মহিলা সবচেয়ে বেশি ইমোশনালি ভালনারেবল থাকেন। মানে আবেগের দিক থেকে সবচেয়ে বেশি দুর্বল থাকেন। এই ভিডিওটা গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য, মহিলাদের জন্য। পুরুষদের জন্য এই কারণে যে আপনি যদি স্বামী হন, তাহলে আপনার জানা দরকার আপনার স্ত্রী কখন সবচেয়ে বেশি আপনার সাপোর্ট দরকার। আর মহিলাদের জন্য এই কারণে যে আপনি নিজে যদি বুঝতে পারেন কোনো মুহূর্তে আপনি সবচেয়ে বেশি দুর্বল, তাহলে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা পুরোটা দেখবেন। কারণ প্রতিটা পয়েন্ট একটার সাথে আরেকটা কানেক্টেড। মাঝখানে ছেড়ে দিলে পুরো ছবিটা আপনার কাছে পরিষ্কার হবে না। আর হ্যাঁ, যদি মনে হয় এই ভিডিওটা আপনার কাজে লাগছে বা কাউকে সাহায্য করতে পারে, তাহলে লাইক বাটনটা চাপুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বেলটা প্রেস করে রাখুন, যাতে এই ধরনের মানসম্পন্ন কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। আচ্ছা, মূল পয়েন্টগুলোতে যাওয়ার আগে একটু বুঝে নেওয়া যাক, ইমোশনালি ভালনারেবল বা আবেগের দিক থেকে দুর্বল বলতে আসলে কি বোঝায়। দেখুন, প্রতিটা মানুষের ভেতরে একটা ইমোশনাল শিল্ড থাকে। মানে আবেগের একটা ঢাল। এই ঢালটা আমাদের বাইরের জগতের প্রভাব থেকে রক্ষা করে। যখন আমরা মানসিকভাবে সুস্থ থাকি, যখন আমরা সুখে থাকি, যখন আমাদের সম্পর্কে তৃপ্তি থাকে, তখন এই ঢাল শক্ত থাকে। বাইরে থেকে কেউ কিছু বললে বা করলে আমরা সহজে প্রভাবিত হই না। কিন্তু কিছু কিছু পরিস্থিতি আছে যখন এই ঢালে ফাটল ধরে। এই ফাটলটা হতে পারে ছোট্ট একটা চিট, আবার হতে পারে বিশাল একটা গর্ত। আর ঠিক সেই মুহূর্তে যখন ঢালে ফাটল ধরে, তখনই একজন মানুষ সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে পড়ে। তখন একটু ভালো কথা, একটু মনোযোগ, একটু সহানুভূতি সেটা ভেতরে গিয়ে গভীরভাবে স্পর্শ করে। এখন প্রশ্ন হলো, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই ফাটল কখন ধরে? কোন মুহূর্তগুলোতে তারা সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন? কোন সময়ে তাদের মানসিক প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে দুর্বল থাকে? এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, শুধু মনোবিজ্ঞানের দিক থেকে না, সামাজিক দিক থেকেও, পারিবারিক দিক থেকেও, এবং ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেও। আর একটা কথা খুব স্পষ্ট করে বলে রাখি, দুর্বল হওয়া কি মানে কি দোষী হওয়া কি না। একজন মানুষ যখন ইমোশনালি ভালনারেবল হন, সেটা তার দোষ না, সেটা একটা মানবিক বাস্তবতা। আমরা সবাই কোনো না কোনো সময় দুর্বল হই। প্রশ্ন হলো, সেই দুর্বলতার সময় আমাদের পাশে কে আছে, আর সেই দুর্বলতাকে কে কিভাবে ব্যবহার করছে। তো এবার আসুন মূল পয়েন্টগুলোতে যাই। প্রথম এবং সবচেয়ে বড় মুহূর্ত হল যখন একজন বিবাহিত মহিলা তার স্বামীর কাছ থেকে পর্যাপ্ত মনোযোগ, ভালোবাসা এবং আবেগিক সাপোর্ট পান না। ইংরেজিতে যেটাকে বলে ইমোশনাল নেগলেক্টকে আবেগিক অবহেলা। এটা কিন্তু শারীরিক নির্যাতন বা চিৎকার চেঁচামেচির মতো দৃশ্যমান কিছু না। এটা অনেক সূক্ষ্ম, অনেক নীরব এবং অনেক ধীরে ধীরে ঘটে। এটাকে বলা হয় সাইলেন্ট কিলার অফ ম্যারেজ বিবাহের নীরব ঘাত। কি হয় এই ইমোশনাল নেগলেক্টে? আসুন বিস্তারিত বুঝি। ধরুন, একজন মহিলা সারাদিন সংসারের কাজ করলেন, রান্না করলেন, বাচ্চাদের দেখাশোনা করলেন, ঘর গোছালেন, হয়তো অফিসও করলেন। সন্ধ্যায় যখন স্বামী বাসায় ফিরলেন, তিনি একটু কথা বলতে চাইলেন। দিনটা কেমন গেল, কি হলো না, এসব শেয়ার করতে চাইলেন। কিন্তু স্বামী, তিনি মোবাইলে ব্যস্ত, অথবা টিভি দেখছেন, অথবা বললেন এখন না, ক্লান্ত আছি। একদিন হলে কিছু না, 2 দিন হলে কিছু না। কিন্তু যখন এটা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে, তখন একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি হয়। একটা ইমোশনাল ভ্যাকুয়াম। মনোবিজ্ঞানী জন গটম্যান, যিনি সম্পর্ক নিয়ে গবেষণার জন্য বিশ্বখ্যাত, তিনি বলেছেন, বিবাহের সবচেয়ে বড় শত্রু ঝগড়া না, উদাসীনতা। মানে যখন একজন সঙ্গী আরেকজনের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে যান, সেটা ঝগড়ার চেয়েও বেশি ক্ষতিকর। কেন? কারণ ঝগড়ায় অন্তত একটা এনগেজমেন্ট আছে।
দুজন মানুষ একে অপরের সাথে যুক্ত আছেন, হোক সেটা নেতিবাচকভাবে, কিন্তু উদাসীনতায় সেখানে কোনো সংযোগই নেই, এবং এই সংযোগহীনতা একজন মহিলাকে ভেতর থেকে ক্ষয় করে ফেলে। বাস্তব জীবনের উদাহরণ দেই। রিমা নাম পরিবর্তিত, ৩২ বছর বয়সী একজন বিবাহিত মহিলা। বিয়ে হয়েছে ৮ বছর, দুটো বাচ্চা আছে। স্বামী একটা ভালো চাকরি করেন, আর্থিক সমস্যা নেই। স্বামী খারাপ মানুষ না, মারধর করেন না, গালাগালি করেন না। কিন্তু কি করেন? কিছুই করেন না। মানে ভালোবাসার কোনো প্রকাশ নেই। কথা বলেন না, সময় দেন না, রিমার কোনো কথায় আগ্রহ দেখান না। রিমা যখন কিছু বলতে যান, স্বামী হয় ফোনে থাকেন, নয়তো হুমকে বলে উত্তর দেন। রিমা একবার তার এক বান্ধবীকে বলেছিলেন, আমি একা থাকার চেয়েও বেশি একা ফিল করি। কারণ একা থাকলে অন্তত আশা থাকে কেউ একজন আসবে, কিন্তু পাশে কেউ থেকেও যখন তুমি একা, সেটা আরও কষ্টের। এই কথাটা অনেক গভীর। এখন ঠিক এই অবস্থায় যদি কোনো পুরুষ, সে অফিসের কলিগ হোক, পুরনো বন্ধু হোক, বা সোশ্যাল মিডিয়ার কেউ হোক, যদি সে রিমাকে একটু মনোযোগ দেয়া, একটু কথা শোনে, একটু বোঝার চেষ্টা করে, তাহলে কি হবে? রিমার ভেতরে যে শূন্যতা ছিল সেটা হঠাৎ করে পূরণ হতে শুরু করবে। এবং এই পূরণ হওয়ার অনুভূতিটা এতটাই শক্তিশালী যে রিমা হয়তো বুঝতেও পারবেন না কখন একটা সীমানা তিনি পেরিয়ে গেছেন। মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যেটাকে বলা হয় কি অ্যাটাচমেন্ট থিওরি বা সংযুক্তি তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে প্রতিটা মানুষের ভেতরে একটা গভীর প্রয়োজন আছে কারো সাথে আবেগিকভাবে সংযুক্ত থাকার। এটা শুধু ইচ্ছা না, এটা একটা মৌলিক মানবিক প্রয়োজন। ঠিক যেমন আমাদের খাবার দরকার, পানি দরকার, ঘুম দরকার, তেমনি আমাদের আবেগিক সংযোগ দরকার। যখন এই সংযোগ বিবাহের মধ্যে পূরণ হয় না, তখন মস্তিষ্ক সেই সংযোগ অন্য কোথাও খুঁজতে শুরু করে। এটা সচেতনভাবে হয় না, এটা অবচেতনভাবে হয়। মস্তিষ্ক নিজে থেকেই সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হতে শুরু করে যিনি সেই শূন্যতা পূরণ করছেন। এবং এখানেই বিপদ, কারণ এই আকর্ষণটা মহিলা নিজেও হয়তো বুঝতে পারেন না। তিনি হয়তো ভাবেন, আমি শুধু ওর সাথে কথা বলি, এটা তো স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে যে ইমোশনাল বন্ড তৈরি হচ্ছে সেটা অনেক গভীর। স্বামীদের জন্য বার্তা। আপনি যদি স্বামী হন এবং এই কথাগুলো শুনছেন, তাহলে একটু ভাবুন, আপনি কি আপনার স্ত্রীকে পর্যাপ্ত সময় দিচ্ছেন? আপনি কি তার কথা শুনছেন? আপনি কি তাকে বোঝার চেষ্টা করছেন? নাকি আপনি ধরে নিচ্ছেন, বিয়ে তো হয়ে গেছে, এখন আর রোমান্টিক হওয়ার কি দরকার? যদি তাই মনে করেন, তাহলে বলি, এটা একটা বিশাল ভুল। বিয়ের পরে ভালোবাসার প্রকাশ বন্ধ হয়ে গেলে সেটা একটা টাইম বম্ব তৈরি করে। আজ না হোক কাল সেটা ফাটবেই। আপনার স্ত্রীকে প্রতিদিন একটু সময় দিন, তার কথা শুনুন, তাকে জিজ্ঞেস করুন, তোমার দিনটা কেমন গেল? এই ছোট্ট প্রশ্নটা অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে। মহিলাদের জন্য বার্তা। আর আপনি যদি সেই মহিলা হন যিনি এই শূন্যতা অনুভব করছেন, তাহলে প্রথমে আপনার স্বামীর সাথে কথা বলুন। স্পষ্টভাবে বলুন, আমি তোমার কাছ থেকে আরও মনোযোগ চাই, আরও সময় চাই। অনেক সময় পুরুষরা বুঝতেই পারেন না যে তাদের স্ত্রী কষ্ট পাচ্ছেন, কারণ পুরুষদের ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক সময় কম থাকে, তাদের সরাসরি বলতে হয়। আর যদি স্বামী তারপরেও না বোঝেন, তাহলে কাউন্সেলিং নিন, কিন্তু কখনোই সেই শূন্যতা অন্য কারো দিয়ে পূরণ করার চেষ্টা করবেন না, কারণ সেটা সাময়িকভাবে ভালো লাগলেও দীর্ঘমেয়াদে সেটা আপনার জীবনকে আরও জটিল করে তুলবে। দ্বিতীয় মুহূর্তটি হল জীবনের বড় বড় পরিবর্তনের সময়, ইংরেজিতে যেটাকে বলে কি লাইফ ট্রানজিশনস। এখন জীবনের বড় পরিবর্তন বলতে কি বোঝায়? একটা উদাহরণ দেখি। মা হওয়ার পর একজন মহিলার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হল মা হওয়া। একটি সন্তানের জন্ম, এটা শুধু শারীরিক পরিবর্তন না, এটা একটা সম্পূর্ণ জীবন পরিবর্তন। ঘুমের সময় বদলে যায়, রুটিন বদলে যায়, শরীর বদলে যায়, এমনকি পরিচয়ও বদলে যায়। এতদিন তিনি ছিলেন অমুকের স্ত্রী বা অমুক কোম্পানির কর্মী, এখন তিনি হলেন অমুকের মা। এই সময়ে হরমোনাল পরিবর্তন হয় ব্যাপক। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলোর লেভেল দ্রুত ওঠানামা করে। ফলে মুড সুইং হয়, আবেগ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, অনেক সময় পোস্টপার্টাম ডিপ্রেশন দেখা দেয়া। এই সময়ে একজন নতুন মা, তিনি শারীরিকভাবে ক্লান্ত, মানসিকভাবে বিপর্যস্ত এবং আবেগিকভাবে অত্যন্ত দুর্বল। তিনি চান কেউ তাকে বলুক, তুমি অনেক ভালো করছো, তুমি একজন দারুণ মা, আমি তোমার পাশে আছি।
কিন্তু যদি স্বামী সেই সময়ে ব্যস্ত থাকেন বা বাচ্চার দায়িত্ব নিতে অনীহা দেখান বা বলেন সব মেয়েরাই তো মা হয়, এটা আবার কি এত কঠিন, তাহলে সেই মহিলার ভেতরে একটা গভীর ক্ষত তৈরি হয়। একটা সত্যি গল্প বলি। তানিয়া, নাম পরিবর্তিত, প্রথম সন্তানের জন্মের পর ভীষণ কষ্টে ছিলেন। বাচ্চা সারারাত কাঁদত, ঘুম হতো না, শরীরে ব্যথা ছিল। স্বামী অফিসের কাজে ব্যস্ত ছিলেন, রাতে এসে ঘুমিয়ে পড়তেন। তানিয়া একা সব সামলাতেন। এই সময়ে তানিয়ার কলেজের এক পুরনো বন্ধু ফেসবুকে মেসেজ করল, কেমন আছো? শুনলাম মা হয়েছ, কেমন চলছে? এই একটা সাধারণ প্রশ্ন, কিন্তু তানিয়ার চোখে জল এসে গেল। কারণ অনেকদিন পর কেউ তাকে জিজ্ঞেস করেছে, তুমি কেমন আছো? সবাই জিজ্ঞেস করে খুব বাচ্চা কেমন আছে, কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো। এরপর সেই বন্ধুর সাথে তানিয়ার কথা বলা শুরু হলো। প্রথমে সাধারণ কথা, তারপর একটু ব্যক্তিগত কথা, তারপর একটু আবেগী কথা, এবং ধীরে ধীরে একটা ইমোশনাল বন্ড তৈরি হয়ে গেল। তানিয়া কি খারাপ মানুষ? না। তানিয়া কি ইচ্ছা করে এটা করেছেন? না। তানিয়া সেই মুহূর্তে এতটাই ইমোশনালি স্টারভড ছিলেন, মানে আবেগের দিক থেকে এতটাই অভুক্ত ছিলেন যে একটু মনোযোগ, একটু সহানুভূতি তাকে সম্পূর্ণ ভেঙে ফেলেছে। ক্যারিয়ারে বড় পরিবর্তন। শুধু মা হওয়া না, ক্যারিয়ারে বড় পরিবর্তনও একটা ট্রানজিশন পিরিয়ড। ধরুন একজন মহিলা চাকরি ছেড়ে দিলেন সংসারের জন্য, অথবা চাকরি হারালেন, অথবা নতুন চাকরিতে যোগ দিলেন যেখানে অনেক চাপ আছে। এই সময়ে তার আত্মবিশ্বাস কমে যায়, তিনি নিজেকে নিয়ে সন্দিহান হন এবং আবেগিকভাবে দুর্বল হয়ে পড়েন। বড় কোনো শোক বা হারানোর অভিজ্ঞতা, বাবা মা বা কোনো প্রিয়জনের মৃত্যু, কোনো গুরুতর অসুস্থতা বা জীবনের কোনো বড় ক্ষতি, এই সময়গুলোতেও একজন মহিলা অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। তিনি তখন সাপোর্ট খোঁজেন, সান্ত্বনা খোঁজেন, কারো কাঁধ খোঁজেন কাদার জন্য। বয়সের একটা নির্দিষ্ট পর্যায়ে 30-40 বছর বয়স, এটাকে বলা হয় মিডলাইফ ক্রাইসিস এর সময়। এই সময় অনেক মহিলা ভাবতে শুরু করেন, আমার জীবনে কি কিছু মিসিং? আমি কি সব পেয়েছি? আমার তারুণ্য কি শেষ হয়ে যাচ্ছে? এই অস্তিত্বগত প্রশ্নগুলো তাদের আবেগিকভাবে দুর্বল করে ফেলে। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যেটাকে বলা হয় ট্রানজিশন স্ট্রেস। কি যে কোনো বড় পরিবর্তন, সেটা ভালো হোক বা খারাপ, সেটা স্ট্রেস তৈরি করে। কারণ পরিবর্তন মানেই অনিশ্চয়তা, এবং অনিশ্চয়তা মানেই উদ্বেগ। এই উদ্বেগের সময়ে মস্তিষ্কের অ্যামিগডালা, যেটা আবেগ প্রক্রিয়াকরণের জন্য দায়ী, সেটা অত্যধিক সক্রিয় হয়ে পড়ে। ফলে যৌক্তিক চিন্তা কমে যায় এবং আবেগ দ্বারা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যায়। এই সময়ে যদি কেউ সেই মহিলার পাশে দাঁড়ায়, বোঝে, সাপোর্ট করে, তাহলে সেই মানুষটির প্রতি একটা গভীর আবেগিক নির্ভরতা তৈরি হয়। এবং এই নির্ভরতা অনেক সময় আকর্ষণে রূপান্তরিত হয়, যেটা মহিলা নিজেও সময়মতো বুঝতে পারেন না। এখানে স্বামীদের ভূমিকা কি? স্বামীদের বুঝতে হবে, জীবনের এই ট্রানজিশন পিরিয়ডগুলোতে আপনার স্ত্রী সবচেয়ে বেশি আপনার সাপোর্ট দরকার। এই সময়ে আপনি যদি তার পাশে থাকেন, তাকে বোঝেন, তার কষ্ট ভাগ করে নেন, তাহলে আপনাদের বন্ধন আরও শক্ত হবে। কিন্তু যদি আপনি এই সময়ে অনুপস্থিত থাকেন, তাহলে সেই শূন্যতা অন্য কেউ পূরণ করার সুযোগ পাবে। তৃতীয় মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকটাই সংবেদনশীল। সেটা হলো যখন একজন বিবাহিত মহিলার আত্মসম্মানে আঘাত আসে। যখন তাকে বারবার ছোট করা হয়, অপমান করা হয়, তুচ্ছতাচ্ছিল্য করা হয়। এটা শুধু চিৎকার করে গালি দেওয়া না, অনেক সময় এটা অনেক সূক্ষ্মভাবে হয়। মনোবিজ্ঞানে এটাকে বলে মাইক্রোএগ্রেশন বা সূক্ষ্ম আগ্রাসন। আসুন কিছু উদাহরণ দেখি। তুমি কি আর একটু ভালো রান্না করতে পারো না? আম্মা এটা অনেক ভালো বানাতো গু। তোমার এই ড্রেসটা তোমাকে একটু মোটা দেখাচ্ছে গি। তুমি তো কিছু বোঝো না, থাকো তুমি। আমি করি তোমার বান্ধবী দেখো কেমন স্মার্ট, তুমি কই? তুমি তো শুধু ঘরে বসে থাকো, কি করো সারাদিন? তোমাকে আগে দেখতে অনেক ভালো লাগতো, এখন আর আগের মতো নেই গিউ। এত সহজ একটা কাজ, এটাও পারো না? এই কথাগুলো শুনতে হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু যখন এগুলো প্রতিদিন, প্রতিনিয়ত বলা হয়, তখন এগুলো একজন মহিলার আত্মসম্মানকে তিলে তিলে ধ্বংস করে ফেলে। একটা খুব সুন্দর উপমা দিই। ধরুন একটা পাথরের উপর প্রতিদিন একটা করে পানির ফোঁটা পড়ছে। একদিনে কিছু হবে না, এক মাসেও হয়তো কিছু হবে না, কিন্তু বছরের পর বছর ধরে যদি সেই পানির ফোঁটা পড়তে থাকে, তাহলে একসময় সেই পাথরেও গর্ত হয়ে যায়।
ঠিক তেমনি প্রতিদিনের ছোট ছোট অপমান, তুচ্ছতাচ্ছিল্য, এগুলো একসময় একজন মহিলার আত্মসম্মানে গর্ত করে ফেলে। এখন যখন আত্মসম্মান নিচে নেমে যায়, তখন কি হয়? তখন সেই মহিলা নিজেকে অযোগ্য মনে করতে শুরু করেন। তিনি ভাবেন, আমি কি সত্যিই এত খারাপ? আমি কি সত্যিই কিছু পারি না? আমি কি সত্যিই দেখতে এত খারাপ? এই অবস্থায় যদি কোনো পুরুষ এসে তাকে বলে, তুমি তো অনেক সুন্দর, তুমি তো অনেক বুদ্ধিমতী, তুমি তো অনেক ট্যালেন্টেড, তাহলে কি হবে? সেই কথাগুলো সেই মহিলার কাছে পানির মতো লাগবে, মরুভূমিতে যেমন এক ফোঁটা পানি অমৃত মনে হয়। কারণ মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যেটাকে বলা হয় ট্রু ভ্যালিডেশন হাঙ্গার বা স্বীকৃতির ক্ষুধা। প্রতিটা মানুষের ভেতরে একটা গভীর প্রয়োজন আছে, অন্যের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার, প্রশংসা পাওয়ার, মূল্যায়ন পাওয়ার। যখন এই প্রয়োজন দীর্ঘদিন ধরে পূরণ হয় না, তখন মানুষ সেই স্বীকৃতির জন্য মরিয়া হয়ে ওঠে। এবং যে প্রথমে সেই স্বীকৃতি দেয়া, তার প্রতি একটা গভীর আকর্ষণ তৈরি হয়। আরেকটা বাস্তব উদাহরণ দেই। ফারহানা, নাম পরিবর্তিত, ৩৫ বছর, বিবাহিত, একটি সন্তানের মা। স্বামী ব্যবসায়ী। স্বামীর মুখে ফারহানা কখনো প্রশংসা শোনেননি। উল্টো স্বামী সবসময় তুলনা করতেন, কখনো মায়ের সাথে, কখনো বোনের সাথে, কখনো অন্য কারো সাথে। ফারহানা একটা ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হলেন। সেখানে একজন ট্রেনার ছিলেন, যিনি ফারহানার কাজ দেখে বললেন, এক্সেলেন্ট, তুমি তো অনেক ক্রিয়েটিভ। ফারহানা বলেছিলেন, সেদিন আমি যে অনুভূতিটা পেয়েছিলাম, সেটা আমি বিয়ের পর প্রথমবার পেলাম। কেউ আমাকে বলেছে আমি ভালো কিছু করেছি। এরপর কি হলো সেটা বিস্তারিত বলার দরকার নেই, কিন্তু বোঝা যাচ্ছে সেই একটু প্রশংসা, সেই একটু স্বীকৃতি ফারহানার জীবনে কতটা গভীর প্রভাব ফেলেছিল। সতর্কতার বিষয়। এখানে একটা কথা বলা দরকার, অনেক চালাক এবং ম্যানিপুলেটিভ পুরুষ আছেন যারা এই দুর্বলতাটা জানেন এবং ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেন। তারা একজন মহিলাকে অতিরিক্ত প্রশংসা করেন, তাকে স্পেশাল ফিল করান, তাকে বলেন, তোমার স্বামী তোমার কদর বোঝে না কি, এবং ধীরে ধীরে একটা ইমোশনাল ট্র্যাপ তৈরি করেন। এই ধরনের মানুষদের থেকে সাবধান থাকতে হবে। কেউ যদি আপনাকে অতিরিক্ত প্রশংসা করে, আপনাকে স্পেশাল বলে, আপনার স্বামীর বিরুদ্ধে কথা বলে, তাহলে সেটা একটা রেড ফ্ল্যাগ। সেই মানুষটির ইন্টেনশন প্রশ্নবিদ্ধ হওয়া উচিত। স্বামীদের জন্য বার্তা। ভাই, আপনার স্ত্রীকে প্রশংসা করুন, তার ভালো কাজের স্বীকৃতি দিন। তাকে বলুন, তুমি সুন্দর, তুমি ভালো রান্না করেছ, তুমি একজন দারুণ মা। এই কথাগুলো বলতে আপনার কিছু খরচ হয় না, কিন্তু আপনার স্ত্রীর জীবনে এগুলো অমূল্য। আর কখনোই আপনার স্ত্রীকে অন্য কারো সাথে তুলনা করবেন না। এটা সবচেয়ে বড় অপমান। প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা মানুষের গুণ আলাদা। তুলনা শুধু ক্ষত তৈরি করে। চতুর্থ মুহূর্তটি একটু সংবেদনশীল, কিন্তু এটা না বললে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। এই মুহূর্তটি হল যখন দাম্পত্য সম্পর্কে শারীরিক এবং মানসিক ঘনিষ্ঠতায় দূরত্ব তৈরি হয়। দেখুন, বিবাহিত জীবনে শারীরিক ঘনিষ্ঠতা শুধু একটা শারীরিক বিষয় না, এটা একটা আবেগিক সংযোগের মাধ্যম। যখন দুজন মানুষ শারীরিকভাবে কাছাকাছি আসেন, তখন অক্সিটোসিন নামক একটা হরমোন নিঃসৃত হয়, যেটাকে বলা হয় বন্ডিং হরমোন বা লাভ হরমোন। এই হরমোন দুজনের মধ্যে বিশ্বাস, ভালোবাসা এবং সংযোগের অনুভূতি তৈরি করে। কিন্তু যখন এই ঘনিষ্ঠতা কমে যায় বা বন্ধ হয়ে যায়, তখন সেই বন্ডিং দুর্বল হতে শুরু করে। এবং এটা শুধু শারীরিক ঘনিষ্ঠতার কথা না, মানসিক ঘনিষ্ঠতাও। মানসিক ঘনিষ্ঠতা মানে একসাথে গভীর কথা বলা, একে অপরের ভয়, স্বপ্ন, আকাঙ্ক্ষা শেয়ার করা, একসাথে হাসা, একসাথে কাঁদা। অনেক বিবাহিত দম্পতির মধ্যে দেখা যায়, বিয়ের কয়েক বছর পর তারা একই ঘরে থাকেন, একই বিছানায় ঘুমান, কিন্তু মানসিকভাবে তারা হাজার মাইল দূরে। একে অপরের সাথে কথা বলেন ঠিকই, কিন্তু সেটা শুধু আজ বাজার থেকে কি আনতে হবে, বা বাচ্চার স্কুলের ফি দিয়েছ, এই ধরনের ব্যবহারিক কথা। গভীর, ব্যক্তিগত, আবেগপূর্ণ কথোপকথন সেটা নেই। এই অবস্থাকে মনোবিজ্ঞানে বলা হয় ইমোশনাল ডিভোর্স আবেগিক বিচ্ছেদ। মানে আইনগতভাবে তারা বিবাহিত, কিন্তু আবেগের দিক থেকে তারা আলাদা হয়ে গেছেন। এই ইন্টিমেসি গ্যাপ কেন তৈরি হয়? অনেক কারণ আছে। কাজের চাপ ও ক্লান্তি, সন্তানের দেখাশোনার দায়িত্ব, দীর্ঘদিনের অভ্যাসে রোমান্স হারিয়ে যাওয়া, মানসিক দূরত্ব, অমীমাংসিত ঝগড়া, শারীরিক বা মানসিক স্বাস্থ্য সমস্যা, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, মোবাইল, সোশ্যাল মিডিয়া, একে অপরকে গ্র্যান্টেড ধরে নেওয়া। এই গ্যাপ যখন বাড়ে তখন কি হয়? তখন একজন মহিলার মনে একটা গভীর অনুভূতি জন্ম নেয়, আমি কি আর আকর্ষণীয় নই?
আমি কি আর কাম্য নই? আমার স্বামী কি আর আমাকে চান না? এই প্রশ্নগুলো অত্যন্ত যন্ত্রণাদায়ক, কারণ এগুলো সরাসরি একজন মানুষের আত্মপরিচয় ও আত্মমূল্যকে প্রশ্নবিদ্ধ করে। এবং ঠিক এই মুহূর্তে যদি অন্য কোনো পুরুষ সেই মহিলাকে আকর্ষণীয় মনে করেন, তার দিকে মনোযোগ দেন, তাকে চাওয়ার অনুভূতি দেন, তাহলে সেই মহিলা অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। এটা একটা মানবিক বাস্তবতা। প্রতিটা মানুষ চায় কারো কাছে কাম্য হতে, কারো কাছে বিশেষ হতে। যখন সেই চাওয়া নিজের সঙ্গীর কাছ থেকে পূরণ হয় না, তখন অন্য কেউ যদি সেই চাওয়া পূরণ করে, সেটা অপ্রতিরোধ্যভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। নিউরোসায়েন্স বলে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা শুধু আনন্দ দেয় না, এটা মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন এবং অক্সিটোসিন নিঃসরণ ঘটায়। এই রাসায়নিকগুলো আমাদের মেজাজ ভালো রাখে, স্ট্রেস কমায় এবং সঙ্গীর প্রতি বন্ধন শক্ত করে। যখন ঘনিষ্ঠতা কমে যায়, এই রাসায়নিকগুলোর নিঃসরণও কমে যায়। ফলে মেজাজ খারাপ হয়, বিরক্তি বাড়ে এবং সম্পর্কে অসন্তোষ তৈরি হয়। এবং মস্তিষ্ক সেই রাসায়নিকগুলোর জন্য অন্য উৎস খুঁজতে শুরু করে। একটা গুরুত্বপূর্ণ কথা, অনেক স্বামী মনে করেন শুধু আর্থিক নিরাপত্তা দিলেই হলো। ঘর দিলাম, খাবার দিলাম, কাপড় দিলাম, আর কি চাই? কিন্তু একজন মহিলার এবং যে কোনো মানুষের শুধু বস্তুগত চাহিদা থাকে না, আবেগিক চাহিদাও থাকে। এবং অনেক সময় আবেগিক চাহিদা বস্তুগত চাহিদার চেয়েও বেশি শক্তিশালী। একটা সিম্পল উদাহরণ দেই। ধরুন, আপনি আপনার স্ত্রীকে একটা দামি গিফট কিনে দিলেন, কিন্তু হাসি মুখে না, কোনো আবেগ ছাড়া, শুধু দায়িত্ব পালনের মতো। বনাম আপনি একটা সাধারণ ফুল কিনে আনলেন, কিন্তু বললেন, আজ রাস্তায় এটা দেখে তোমার কথা মনে পড়ল, কোনটা বেশি ভালো লাগবে? দ্বিতীয়টা। কারণ দ্বিতীয়টাতে আবেগ আছে, সংযোগ আছে, ভালোবাসা আছে। স্বামীদের জন্য বার্তা। আপনার স্ত্রীর সাথে ঘনিষ্ঠতা বজায় রাখুন, শুধু শারীরিক না, মানসিকও। একসাথে সময় কাটান, একসাথে কথা বলুন, একসাথে হাসুন। মাঝে মাঝে একটা ডেট নাইট প্ল্যান করুন, বাচ্চাদের কারো কাছে রেখে শুধু দুজন মিলে কোথাও যান, কিছু খান, কথা বলুন। এই ছোট ছোট প্রচেষ্টা আপনার সম্পর্ককে জীবিত রাখবে। মহিলাদের জন্য বার্তা। আপনার চাহিদার কথা স্বামীকে জানান। অনেক সময় পুরুষরা এই বিষয়গুলো নিজে থেকে বুঝতে পারেন না। আপনার যদি মনে হয় সম্পর্কে ঘনিষ্ঠতা কমে গেছে, সেটা নিয়ে খোলামেলা কথা বলুন। লজ্জা পাবেন না, এটা আপনার অধিকার। পঞ্চম এবং শেষ মুহূর্তটি, যেটা অনেকটা অন্য পয়েন্টগুলোর সম্মিলিত ফলাফল, সেটা হলো যখন বাইরে থেকে কেউ ক্রমাগত এবং ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট ধরনের মনোযোগ দিতে থাকে। এটা একবারে হয় না, এটা ধীরে ধীরে হয়। এটাকে বলা হয় গ্রুমিং, মনোবৈজ্ঞানিক ভাষা। মানে ধীরে ধীরে, ধাপে ধাপে একটা ইমোশনাল ট্র্যাপ তৈরি করা। এটা কিভাবে কাজ করে? ধাপ 1, শুরুটা হয় খুবই নিরীহভাবে। একটা ফ্রেন্ডলি মেসেজ, একটা কমেন্ট, একটা ক্যাজুয়াল কথোপকথন। কেমন আছো? অনেকদিন কথা হয়নি, তোমার ছবিটা খুব সুন্দর। ধাপ 2, তারপর কথা একটু গভীর হয়। তুমি কি সুখে আছো? তোমাকে দেখে মনে হয় কিছু একটা মিসিং, তুমি এত ভালো, তোমার স্বামী কি তোমার কদর বোঝে? ধাপ 3, তারপর আসে সহানুভূতি ও সাপোর্ট। আমি তোমার কথা শুনতে চাই, তুমি যখন খুশি থাকো, আমি ভালো থাকি, তুমি কষ্টে আছো, সেটা দেখতে আমারও কষ্ট হয়। ধাপ 4, তারপর আসে এক্সক্লুসিভিটি। তুমি শুধু আমাকেই এত ভালো বোঝো, আমি আর কারো সাথে এভাবে কথা বলতে পারি না, আমাদের মধ্যে একটা স্পেশাল কানেকশন আছে। ধাপ 5, এবং শেষে আসে ডিপেন্ডেন্সি। সেই মহিলা এখন সেই পুরুষের সাথে কথা না বলে থাকতে পারেন না। তার মেসেজের অপেক্ষায় থাকেন। তার সাথে কথা বললে ভালো লাগে, না বললে খারাপ লাগে। এটাই হলো ইমোশনাল অ্যাফেয়ার, আবেগিক প্রক্রিয়া। এটা কি শুধু সেই পুরুষের দোষ? না, এটা এতটা সাদাকালো না। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেই মহিলার বিবাহে অসন্তোষ, তার ইমোশনাল নিড পূরণ না হওয়া, সেই পুরুষের ম্যানিপুলেশন, পরিস্থিতির সুযোগ, একই অফিস, প্রতিদিন দেখা হওয়া, সোশ্যাল মিডিয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই মহিলার নিজের ইমোশনাল ভালনারেবিলিটি। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। মনোবিজ্ঞানী রবার্ট চিয়ালডিনি তার বিখ্যাত ইনফ্লুয়েন্স বইতে একটা প্রিন্সিপল নিয়ে কথা বলেছেন, রেসিপ্রোসিটি বা পারস্পরিকতার নীতি। এই নীতি অনুসারে যখন কেউ আমাদের জন্য কিছু করে, যেমন সময় দেয়, কথা শোনে, সহানুভূতি দেখায়, তখন আমরা স্বাভাবিকভাবেই তার প্রতি কৃতজ্ঞ হই এবং তার জন্য কিছু করতে চাই। এই পারস্পরিকতার নীতি ব্যবহার করে অনেক ম্যানিপুলেটিভ মানুষ ধীরে ধীরে একটা ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি করে।
তারা প্রথমে দেয়, কি সময় দেয়, মনোযোগ দেয়, প্রশংসা দেয়, এবং তারপর তারা নেয়, সেই মহিলার বিশ্বাস নেয়, আবেগ নেয়, এবং শেষ পর্যন্ত সম্পর্কটাকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে। আরেকটা গুরুত্বপূর্ণ মনোবৈজ্ঞানিক ধারণা হল ইমোশনাল ফ্লাডিং, মানে যখন একজন মানুষকে এত বেশি আবেগিক স্টিমুলাস দেওয়া হয় যে তার যৌক্তিক চিন্তা করার ক্ষমতা বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে তিনি শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন, এবং প্রায়ই সেই সিদ্ধান্ত ভুল হয়। সোশ্যাল মিডিয়ার ভূমিকা। আজকের যুগে সোশ্যাল মিডিয়া এই পুরো প্রক্রিয়াটাকে আরও সহজ করে দিয়েছে। আগে হলে কোনো পুরনো বন্ধু বা কলিগের সাথে যোগাযোগ রাখা কঠিন ছিল, কিন্তু এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব প্ল্যাটফর্মে 24/7 যোগাযোগ সম্ভব। এবং সোশ্যাল মিডিয়ার আরেকটা ভয়ঙ্কর দিক আছে, এটা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড তৈরি করে। মানে সেই পুরুষটিকে শুধু তার ভালো দিক দিয়ে দেখা যায়, তার খারাপ দিক, তার অভ্যাস, তার ত্রুটি সেগুলো দেখা যায় না। ফলে তাকে মনে হয় পারফেক্ট এবং নিজের স্বামীকে তার সাথে তুলনা করলে স্বামী হেরে যায়। কিন্তু এটা একটা ভ্রম, কারণ যে কোনো মানুষকে যদি আপনি 24/7 তার সব দিক দিয়ে দেখেন, তাহলে তার ত্রুটিও দেখবেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি শুধু সেই ফিল্টার করা ভালো দিকটাই দেখেন। বাস্তব উদাহরণ, নাজনীন, নাম পরিবর্তিত, 38 বছর, বিবাহিত। তার কলেজের এক পুরনো বন্ধু ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। প্রথমে ক্যাজুয়াল কথা, পুরনো দিনের স্মৃতি, হাসি ঠাট্টা। তারপর ধীরে ধীরে কথা গভীর হল। সেই বন্ধু জানালো তার বিয়ে ভেঙে গেছে, তিনি একা আছেন। নাজনীন সহানুভূতি দেখালেন। তারপর সেই বন্ধু নাজনীনকে জিজ্ঞেস করল, তুমি কি সুখে আছো? নাজনীন প্রথমে বললেন, হ্যাঁ গু। কিন্তু একদিন, যেদিন স্বামীর সাথে একটা ঝগড়া হলো, সেদিন নাজনীন সেই বন্ধুকে বললেন, না, আমি সুখে নেই গু। সেই কি না গিয়ে এটা ছিল সেই দরজা যেটা খুলে গেলে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়। কারণ সেই কি না গিয়ের পর সেই বন্ধু নাজনীনের কষ্টের সমাধানকারী হয়ে উঠল। এবং নাজনীন, যিনি ইমোশনালি ভালনারেবল ছিলেন, তিনি সেই সমাধানের দিকে আকৃষ্ট হয়ে গেলেন। সতর্কতা। কিছু সতর্কতামূলক চিহ্ন আছে যেগুলো দেখলে বুঝবেন আপনি হয়তো একটা ইমোশনাল ট্র্যাপে পড়ছেন। 1. আপনি যদি কারো সাথে কথোপকথন আপনার স্বামী থেকে লুকান, সেটা একটা রেড ফ্ল্যাগ। 2. আপনি যদি কারো মেসেজের জন্য অপেক্ষা করেন, সেটা একটা রেড ফ্ল্যাগ। 3. আপনি যদি কাউকে নিয়ে আপনার স্বামীর চেয়ে বেশি ভাবেন, সেটা একটা রেড ফ্ল্যাগ। 4. আপনি যদি কারো কাছে আপনার বৈবাহিক সমস্যা শেয়ার করেন, বিশেষ বিপরীত লিঙ্গের কাউকে, সেটা একটা রেড ফ্ল্যাগ। 5. আপনি যদি ভাবেন এটা তো শুধু বন্ধুত্ব, এতে দোষের কি, কিন্তু একই সাথে সেটা স্বামী থেকে লুকান, তাহলে এটা বন্ধুত্ব না, এটা আরও কিছু। আমি বলেছিলাম 5টি মুহূর্তের কথা, কিন্তু একটা বোনাস পয়েন্ট না বললে আলোচনা সম্পূর্ণ হবে না। সেটা হলো একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা। অনেক বিবাহিত মহিলা আছেন যারা বিয়ের পর তাদের বন্ধুবান্ধবী, পরিবার, সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যান। কখনো স্বামী বা শ্বশুরবাড়ির চাপে, কখনো সন্তানের দায়িত্বে, কখনো নিজেই ধীরে ধীরে সব ছেড়ে দেন। এই সামাজিক বিচ্ছিন্নতা একটা ভয়ঙ্কর জিনিস, কারণ মানুষ সামাজিক প্রাণী, আমাদের অন্য মানুষের সাথে সংযোগ দরকার। শুধু স্বামী সন্তান দিয়ে সেই সামাজিক চাহিদা পূরণ হয় না। যখন একজন মহিলা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন, তখন তার একটাই জানালা খোলা থাকে বাইরের পৃথিবীর দিকে, সেটা হলো সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়ায় মনোযোগ দেওয়ার জন্য মানুষের অভাব নেই, বিশেষত ম্যানিপুলেটিভ মানুষদের। গবেষণায় দেখা গেছে যেসব মহিলা সামাজিকভাবে বেশি বিচ্ছিন্ন, তারা ইমোশনাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ার ঝুঁকিতে বেশি থাকেন, কারণ তাদের আবেগিক চাহিদা পূরণের আর কোনো মাধ্যম থাকে না। সমাধান: বিয়ের পরও নিজের বন্ধুবান্ধবীদের সাথে যোগাযোগ রাখুন। নিজের শখ ও আগ্রহ বজায় রাখুন। মাঝে মাঝে বাইরে যান, সামাজিক অনুষ্ঠানে অংশ নিন। কোনো গ্রুপে যোগ দিন, পড়ার গ্রুপ, রান্নার গ্রুপ, ব্যায়ামের গ্রুপ। নিজের জন্য সময় বের করুন। এখন এই পুরো আলোচনার পর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতামূলক কথা বলা দরকার। প্রথমত, এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ম্যানিপুলেট করার টিপস দেওয়া না। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে বিবাহ বহির্ভূত সম্পর্কে উৎসাহিত করা না। এই ভিডিওর উদ্দেশ্য হল সচেতনতা তৈরি করা। পুরুষদের জন্য সচেতনতা, যাতে তারা বুঝতে পারেন তাদের স্ত্রী কখন সবচেয়ে বেশি তাদের সাপোর্ট দরকার। মহিলাদের জন্য সচেতনতা, যাতে তারা নিজেদের দুর্বলতার মুহূর্তগুলো চিনতে পারেন এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। দ্বিতীয়ত, দায়িত্ব।
সম্পর্কে সমস্যা থাকলে সেটার সমাধান সম্পর্কের ভেতরে খুঁজতে হবে, বাইরে না। স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা কথোপকথন, কাউন্সেলিং, থেরাপি এগুলো হলো সঠিক পথ। বাইরের কারো কাছে আবেগিক সান্ত্বনা খোঁজা, সেটা সাময়িকভাবে ভালো লাগলেও দীর্ঘমেয়াদে সেটা পরিস্থিতি আরও জটিল করে তোলে। কারণ এটা মূল সমস্যার সমাধান করে না, শুধু একটা সাময়িক ব্যান্ডেড লাগা। তৃতীয়ত, ম্যানিপুলেটরদের থেকে সাবধান। যদি কোনো পুরুষ এই ভিডিও দেখে মনে করেন, আচ্ছা তাহলে এভাবে কোনো বিবাহিত মহিলাকে আকৃষ্ট করা যায়, তাহলে তাকে বলি, এটা শুধু অনৈতিক না, এটা একজন মানুষের দুর্বলতাকে শোষণ করা, যেটা সবচেয়ে নিকৃষ্ট ধরনের প্রতারণা। আপনি যদি একজন মানুষের ইমোশনাল ভালনারেবিলিটিকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেন, তাহলে আপনি শুধু সেই মানুষটিকে না, তার পরিবারকে, তার সন্তানকে, তার পুরো জীবনটাকে ধ্বংস করছেন। এটা কোনো গেম না, এটা মানুষের জীবন। চতুর্থত, বিবাহের মূল্য। বিবাহ একটা পবিত্র বন্ধন, সেটা ধর্মীয় দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক বা ব্যক্তিগত দিক থেকে। এই বন্ধনকে রক্ষা করা দুজনেরই দায়িত্ব, শুধু স্ত্রীর না, স্বামীরও। একটা সফল বিবাহ এমনিতে হয় না, এটা প্রতিদিন, প্রতি মুহূর্তে চেষ্টা, ত্যাগ, ধৈর্য এবং ভালোবাসার মাধ্যমে গড়ে তুলতে হয়। এটা একটা বাগানের মতো, প্রতিদিন পানি দিতে হয়, যত্ন নিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, নইলে বাগান শুকিয়ে যায়। পঞ্চমত, নিজেকে জানুন। আপনি যদি একজন বিবাহিত মহিলা হন এবং অনুভব করছেন যে আপনি ইমোশনালি ভালনারেবল, তাহলে প্রথম কাজটি হলো সেটা স্বীকার করা। নিজেকে দোষী মনে করবেন না, কিন্তু সচেতন থাকুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার বিবাহে সুখী? আমার কোনো চাহিদাগুলো পূরণ হচ্ছে না? আমি কি কারো প্রতি অস্বাভাবিক আকর্ষণ বোধ করছি? আমি কি কিছু লুকাচ্ছি? এই প্রশ্নগুলোর সৎ উত্তর আপনাকে অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে। ট্রানজিশন সাউন্ড। এখন শুধু সমস্যার কথা বললে হবে না, সমাধানের কথাও বলতে হবে। তো কি কি করা যেতে পারে? স্বামীদের জন্য 10টি পরামর্শ। 1. প্রতিদিন কমপক্ষে 15-20 মিনিট স্ত্রীর সাথে কথা বলুন, শুধু ব্যবহারিক কথা না, মনের কথা। 2. তাকে প্রশংসা করুন, ছোট ছোট জিনিসের জন্য। আজকের রান্নাটা অসাধারণ হয়েছে, কি এই একটা বাক্য অনেক পার্থক্য তৈরি করতে পারে। 3. তার কথা শুনুন, শুধু শুনুন, সমাধান দেওয়ার চেষ্টা করবেন না সবসময়। অনেক সময় মানুষ শুধু কেউ তার কথা শুনুক, এটুকুই চায়। 4. সময় দিন, মোবাইল রেখে, টিভি বন্ধ করে, শুধু তার জন্য সময়। 5. তুলনা করবেন না, কখনোই তাকে অন্য কারো সাথে তুলনা করবেন না। 6. ঘরের কাজে সাহায্য করুন, এটা শুধু সাহায্য না, এটা আপনারও দায়িত্ব। 7. রোমান্টিক থাকুন, বিয়ের পরেও। মাঝে মাঝে সারপ্রাইজ দিন, ছোট ছোট গিফট দিন, একটা ফুল এনে দিন, একটা লাভ নোট লিখুন। 8. তার পরিবারকে সম্মান করুন, তার বাবা মা, ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক রাখুন। 9. তার ক্যারিয়ার ও শখকে সম্মান করুন, তাকে বাড়তে দিন, ডানা মেলতে দিন। 10. যদি সমস্যা গভীর হয়, কাউন্সেলিং নিন, পেশাদার সাহায্য নেওয়া দুর্বলতা না, বুদ্ধিমত্তা। মহিলাদের জন্য 10টি পরামর্শ। 1. আপনার চাহিদার কথা স্পষ্টভাবে বলুন, মনের মধ্যে চেপে রাখবেন না। স্বামী মাইন্ড রিডার নন, তাকে বলতে হবে। 2. নিজের আত্মসম্মান নিজে রক্ষা করুন, অন্যের প্রশংসার উপর আপনার আত্মমূল্য নির্ভর করা উচিত না। 3. সীমানা জানুন, অন্য পুরুষের সাথে কতটুকু পর্যন্ত সম্পর্ক রাখা ঠিক, সেই সীমানা স্পষ্ট রাখুন। 4. নিজের শখ ও আগ্রহ বজায় রাখুন, পড়াশোনা, লেখালেখি, রান্না, ব্যায়াম, যেকোনো কিছু যেটা আপনাকে পরিপূর্ণ করে। 5. বন্ধুবান্ধবীদের সাথে যোগাযোগ রাখুন, সামাজিকভাবে বিচ্ছিন্ন হবেন না। 6. ইমোশনাল ভালনারেবিলিটির সময় সচেতন থাকুন, আপনি যখন কষ্টে আছেন তখন বড় সিদ্ধান্ত নেবেন না। 7. সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকুন, কার সাথে কি কথা বলছেন, কতটুকু শেয়ার করছেন, সচেতন থাকুন। 8. রেড ফ্ল্যাগগুলো চিনুন, কেউ যদি অতিরিক্ত প্রশংসা করে, আপনার সমস্যায় ও উদ্ধারকর্তা সাজতে চায়, আপনার স্বামীর বিরুদ্ধে কথা বলে, সেটা বিপদের চিহ্ন। 9. প্রয়োজনে পেশাদার সাহায্য নিন, থেরাপিস্ট বা কাউন্সেলরের কাছে যাওয়া লজ্জার কিছু না। 10. নিজেকে ভালোবাসুন, আপনার সুখ শুধু অন্যের হাতে না, আপনার নিজের হাতেও। নিজেকে যত্ন নিন, নিজেকে মূল্য দিন। ট্রানজিশন সাউন্ড। এখন সব পয়েন্ট আলোচনার পর একটু সামগ্রিকভাবে বিশ্বাসটা দেখা যাক। মাসলোর চাহিদা পিরামিড ও বৈবাহিক সম্পর্ক। মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো একটা বিখ্যাত তত্ত্ব দিয়েছেন, হায়ারার্কি অফ নিডস বা চাহিদার ক্রমোচ্চ পিরামিড। এই পিরামিডে মানুষের চাহিদাকে 5টি স্তরে ভাগ করা হয়েছে।
1. শারীরিক চাহিদা, খাদ্য, পানীয়, আশ্রয়, ঘুম। 2. নিরাপত্তার চাহিদা, শারীরিক ও আর্থিক নিরাপত্তা। 3. ভালোবাসা ও সম্পর্কের চাহিদা, বন্ধুত্ব, পরিবার, ঘনিষ্ঠতা। 4. সম্মান ও স্বীকৃতির চাহিদা, আত্মসম্মান, অন্যের কাছ থেকে সম্মান। 5. আত্মবাস্তবায়নের চাহিদা, নিজের পূর্ণ সম্ভাবনা অর্জন। এখন লক্ষ্য করুন, আমি যে 5টি মুহূর্তের কথা বললাম, প্রতিটাই এই পিরামিডের কোনো না কোনো স্তরের সাথে সম্পর্কিত। ইমোশনাল নেগলেক্ট, ভালোবাসা ও সম্পর্কের চাহিদা অপূরণ। লাইফ ট্রানজিশন, নিরাপত্তার চাহিদা অপূরণ। আত্মসম্মানে আঘাত, সম্মান ও স্বীকৃতির চাহিদা অপূরণ। ইন্টিমেসি গ্যাপ, ভালোবাসা ও শারীরিক চাহিদা অপূরণ। বাইরের মনোযোগ, সব অপূরণ চাহিদার সম্মিলিত প্রভাব। মানে যখন বিবাহের মধ্যে একজন মহিলার মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হয় না, তখনই তিনি সবচেয়ে বেশি ভালনারেবল হয়ে পড়েন। এটা কি শুধু মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য? না, একদমই না। পুরুষরাও ইমোশনালি ভালনারেবল হন, তাদের ক্ষেত্রেও একই ধরনের মুহূর্ত থাকে। কিন্তু পুরুষ এবং মহিলাদের ইমোশনাল ভালনারেবিলিটির ধরন একটু আলাদা, এবং আজকের ভিডিওতে আমরা মহিলাদের দিকটা ফোকাস করেছি। পুরুষদের ইমোশনাল ভালনারেবিলিটি নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। একটা গুরুত্বপূর্ণ ফাইনাল থট। আমাদের সমাজে একটা প্রবণতা আছে, যখন কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা ঘটে, তখন সবাই সেই মহিলাকে বা পুরুষকে দোষ দেয়া। ও খারাপ মানুষ, ও চরিত্রহীন, এসব বলে দায় সেরে ফেলে। কিন্তু কেউ জিজ্ঞেস করে না, কেন সেই মানুষটি এই পথে গেলেন? কোনো শূন্যতা, কোনো কষ্ট, কোনো অভাব তাকে এই পথে ঠেলে দিয়েছে? আমি বলছি না যে বিবাহ বহির্ভূত সম্পর্ক সঠিক না, এটা সঠিক না। কিন্তু আমি বলছি, এর পেছনে যে কারণগুলো আছে সেগুলো বুঝতে হবে, সেগুলো সমাধান করতে হবে। নইলে শুধু দোষারোপ করে কিছু হবে না, একই ঘটনা বারবার ঘটতেই থাকবে। এবং সবচেয়ে বড় দায়িত্ব হলো প্রতিরোধ করা। মানে এমন পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা নিশ্চিত করা। আর সেজন্য দরকার সচেতনতা, যোগাযোগ, সহানুভূতি এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম বিবাহিত মহিলারা কোনো 5টি মুহূর্তে সবচেয়ে বেশি ইমোশনালি ভালনারেবল হয়ে পড়েন। পয়েন্ট 1, যখন স্বামীর কাছ থেকে পর্যাপ্ত মনোযোগ ও ভালোবাসা পাওয়া যায় না, ইমোশনাল নেগলেক্ট। পয়েন্ট 2, জীবনের বড় পরিবর্তনের সময়, মা হওয়া, ক্যারিয়ার পরিবর্তন, শোক ইত্যাদি। পয়েন্ট 3, যখন আত্মসম্মানে বারবার আঘাত আসে, তুলনা, অপমান, তুচ্ছতাচ্ছিল্য। পয়েন্ট 4, যখন দাম্পত্য সম্পর্কে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতায় দূরত্ব তৈরি হয়। পয়েন্ট 5, যখন বাইরে থেকে ক্রমাগত একটা নির্দিষ্ট মনোযোগ পাওয়া যায়। এবং বোনাস পয়েন্ট, একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা। আমি আশা করি এই ভিডিওটা আপনার জন্য কিছুটা হলেও সহায়ক হয়েছে। আপনি যদি স্বামী হন, আজ থেকে আপনার স্ত্রীকে একটু বেশি ভালোবাসুন, একটু বেশি সময় দিন, একটু বেশি বুঝুন। আপনি যদি মহিলা হন, নিজেকে জানুন, নিজের দুর্বলতার মুহূর্তগুলো চিনুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। একটা শেষ কথা বলে শেষ করি। বিবাহ কোনো গন্তব্য না, বিবাহ একটা যাত্রা। এবং এই যাত্রায় ভালো সময়ও আসবে, খারাপ সময়ও আসবে। প্রশ্ন হলো, খারাপ সময়ে আপনারা দুজন কি একসাথে থাকবেন? একে অপরের হাত ধরবেন? নাকি আলাদা হয়ে যাবেন? সেই সিদ্ধান্ত আপনাদের। কিন্তু মনে রাখবেন, একটা ভালো সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। সেটা হারানোর আগে সেটাকে রক্ষা করার চেষ্টা করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কমেন্ট সেকশনে আপনার মতামত জানান, আপনি কোন পয়েন্টটা সবচেয়ে বেশি রিলেট করেছেন। আপনার কোনো অভিজ্ঞতা বা পরামর্শ থাকলে সেটাও শেয়ার করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন, আপনার পরিবারের যত্ন নিন এবং আপনার সম্পর্কের যত্ন নিন। ধন্যবাদ।